নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। ছাত্র জনতার অভ্যুত্থান, হাসিনা দেশত্যাগ, ইউনূসের দায়িত্ব গ্রহণ, ওপার বাংলায় পালা বদলের 4 মাস পার। কোথায় দাঁড়িয়ে রয়েছে নতুন বাংলাদেশ? কতটা সুরক্ষিত ওপার বাংলার সংখ্যালঘু হিন্দুরা? এই পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি লেখিকা তসলিমা নসরিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ, রয়েছেন তৃণমূল সমর্থক ভাস্কর সিংহ রায়, রয়েছেন কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র এবং রয়েছেন জনসংযোগ আধিকারিক ইসকন কলকাতার রাধা রমন দাস। প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। একেবারে সরাসরি আলোচনায় চলে আসবো। প্রথমেই তসলিমা দি, আপনার কাছে আসবো। এখন বাংলাদেশ, এই বাংলাদেশ কি আপনি দেখেছিলেন? আমি শুনতে পাচ্ছি না কিন্তু। এখন বাংলাদেশ, তসলিমা দি, এই বাংলাদেশি কি আপনি দেখেছিলেন? না, এই নতুন বাংলাদেশ, সম্পূর্ণই নতুন বাংলাদেশ। এই বাংলাদেশ জঙ্গি জিহাদিদের বাংলাদেশ। এই বাংলাদেশ আমার দুঃস্বপ্নের মধ্যেও ছিল না। দেশ থেকে বিতাড়িত হয়েছি, নির্বাসিত জীবন যাপন করছি আজ 30 বছর, কিন্তু কখনো কল্পনাও করিনি যে এমন একটি বাংলাদেশ আসবে। সত্যি আসলে কি বলবো, রাজাকার সাম্প্রদায়িক শক্তি, সেই পাকিস্তানপন্থী লোকেরা যারা দেশের 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল পাকিস্তানি আর্মির সহযোগিতায়, অথবা তাদের সহযোগিতায় পাকিস্তানি আর্মি 30 লক্ষ মানুষকে, বাঙালিকে হত্যা করেছিল 71 সালে। তারাই আজ ক্ষমতায়, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, স্বাধীনতার বিপক্ষে ছিল, তারাই আজ ক্ষমতায়। আর আছে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, অপশক্তি বলবো, জামাতে ইসলামী এবং জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। এরা সবাই মিলেই এই আন্দোলন করেছে, হাসিনাকে তাড়িয়েছে। কিন্তু মানুষ বুঝতে পারেনি। মানুষ ভেবেছিল এই সত্যিই বোধহয় ছাত্র জনতার আন্দোলন, আসলে সম্পূর্ণই জিহাদি মুভমেন্ট ছিল। এখন সম্পূর্ণই তাদের হাতে ক্ষমতায়, তাদের হাতে দেশ। একটা সাম্প্রদায়িক শক্তির, অপশক্তির উত্থান ঘটেছে এবং এর নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং ইউনূসকে আমি তো বলি যে এইসব জিহাদি জঙ্গিদের তিনি নেতা। আর তিনি থাকাকালীনই সমস্ত যত জিহাদি এবং জঙ্গি কারাগারে ছিল, যারা মানুষ খুন করে যারা জেলবন্দি ছিল, তারা মুক্তি পেয়েছে। দেশের সমস্ত ভাস্কর্য, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলেছে। তারপর হিন্দুদের বাড়িঘরে আগুন দিয়েছে, তাদের মন্দির ভেঙেছে। সম্প্রতি এক হিন্দু নেতাকে মিথ্যে মামলায় গ্রেফতার করেছে। তারপর তো যারা বিরোধী দলের কর্মী ছিল, সমর্থক ছিল, তাদেরকেও খুন করা হচ্ছে, তাদেরকেও দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, অথবা তাদের মিথ্যে মামলায় গ্রেফতার করা হচ্ছে। এই বাংলাদেশ সত্যিকারের বাংলাদেশ নয়, যেন আমরা পূর্ব পাকিস্তানে আছি। পূর্ব পাকিস্তানে এত খারাপ অবস্থা ছিল না এখন যেমন। এরা সব পাকিস্তানপন্থী, এরা ভারত বিদ্বেষী। তো খুবই অবাক লাগে যে ভারত মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল, ভারতের সাহায্য ছাড়া, সহযোগিতা ছাড়া বাংলাদেশের স্বাধীনতাই সম্ভব ছিল না। সেই ভারতের বিরুদ্ধে গিয়ে এখন পাকিস্তানপন্থী হয়েছে সব। আর এত মসজিদ মাদ্রাসা হয়েছে অনেক। হাসিনার সময়ও হিন্দু নির্যাতন প্রচুর হয়েছে। হাসিনার সময়ও আসলে আমরা বলি যে হাসিনা যা চাষ করেছিলেন তা ইউনূস ঘরে তুলেছেন। এইসব ধর্মান্ধ জিহাদি লোক
লোককে প্রশ্রয় দিয়েছিলেন হাসিনা। প্রচুর মসজিদ মাদ্রাসা করেছেন। মাদ্রাসার যে ডিগ্রি, তাকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সমমানের করেছেন। তো এটা খুবই অন্যায় ছিল তার পক্ষ থেকে। এখন আমরা বিশ্ববিদ্যালয়ে দেখছি যে সব ধর্মান্ধ মৌলবাদীতে ভর্তি। তো এ তো হওয়ার কথা ছিল না। বিশ্ববিদ্যালয় ছিল শিক্ষিত প্রগতিশীলদের জায়গা। এখন মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য নেই। এরাই ছাত্র আন্দোলনের নামে রাস্তায় নেমেছিল, দেশাত্মবোধক গান গেয়েছিল। আমরাও খুব মুগ্ধ হয়েছিলাম, ভেবেছিলাম হাসিনা এতকাল ধরে কোনো নির্বাচন ছাড়াই ক্ষমতায় আছে, তার সরে যাওয়া উচিত, নির্বাচন দেওয়া উচিত, এটা আমিও ভেবেছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি যে আসলে ছাত্র আন্দোলনের আড়ালে ছিল জিহাদি জঙ্গি গোষ্ঠী। খুব গুরুত্বপূর্ণ কথা ইতিমধ্যেই আপনি বললেন, আসলে ছাত্র আন্দোলনের নেপথ্যে ছিল জেহাদি জঙ্গি গোষ্ঠী। শুধু তাই নয়, তারই সঙ্গে আপনি দুঃখের সঙ্গে বললেন এ বাংলাদেশ আমার নয়। কেন? আমরা জানার এবং খোঁজার, বিশ্লেষণ করার চেষ্টা করব। তার আগে একটু রাধারমণ বাবুর কাছে যাব। রাধারমণ বাবু, আপনি শুনলেন তসলিমা নাসরিন আমাদের সঙ্গে রয়েছেন জি 24 ঘন্টায় এই মুহূর্তে। তিনি তার বক্তব্য তুলে ধরছেন। 30 বছর তিনি বাংলাদেশের বাইরে রয়েছেন, কতটা যন্ত্রণা, কতটা কষ্ট জড়িয়ে রয়েছে। আপনি ইতিমধ্যেই এই পুরো বিষয়ে সোচ্চার হয়েছেন রাধারমণ বাবু, আমরা জানি। আজও কিন্তু বিচার প্রক্রিয়া বাংলাদেশে হলো না। মানবাধিকার লঙ্ঘন কতটা এই মুহূর্তে চিন্তা বাড়াচ্ছে আপনাদের, রাধারমণ বাবু? আমরা দেখতেই পারছি কি হচ্ছে। যেরকম চিটগাং কোর্টে যখন ওখানকার কিছু আইনজীবী বর্গ ওরা নিজে বলছে কি যদি কেউ চিন্ময় কৃষ্ণ হয়ে দাঁড়াবে কোর্টে আমরা গণধুলাই করব। তো যখন এরকম স্টেটমেন্ট এরা যারা আছে এরা আইনজীবী আছে, এডুকেটেড লোক আছে, কিন্তু যখন ওরা বলছে ভাবে কথা তাহলে তো খুব আশ্চর্যের কথা। কেন কি কট্টরপন্থীরা আমরা দেখছি কি ওরা বলছে কি আমরা তলোয়ার নিয়ে শেষ করে দেব, কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ যখন আইনজীবীরা বলতে শুরু করে স্পেশালি কোর্টের ভেতরে দাঁড়িয়ে, তাহলে তার মানে হচ্ছে কি দেশ অনেক বড় সংকটে আছে। কেন কি আমরা জানি কি একটা সভ্য সমাজে যেটা আইন হয়, যেটা বিচার পাবে, ওটা সব থেকে বেসিক জিনিস। যদি ওখানে আঘাত করা হয়, যদি কেউ বিচার না পেতে পায়, যদি কারো হয়ে কেউ আইনজীবী লড়তে না পারে, তার মানে কি অনেক কিছু ভেঙে গেছে ও দেশে। কি ভেঙে গেছে? কেন এরকম পরিস্থিতি তৈরি হলো বলে আপনার মনে হচ্ছে রাধারমণ বাবু? যেরকম তসলিমা জি বলছিলেন কি আগে সবাই ভাবলো কি এটা স্টুডেন্ট মুভমেন্ট আছে, কিন্তু একটা স্টুডেন্ট মুভমেন্ট আফগানিস্তানেও হয়েছিল, তালিবান মুভমেন্ট। তালিবান মানেই হচ্ছে স্টুডেন্ট। তো সবার এটাই এখন আশঙ্কা লাগছে কি বাংলাদেশ আফগানিস্তান পথে হাঁটছে। যদি ওটা হয় তাহলে এটা খুব দুঃখের কথা হবে। আমরা জানি কি বাংলাদেশ আর ভারতের একদম যেরকম মা বাচ্চাকে নিজে কোখে রাখে, ভারত যদি আপনি মানচিত্র দেখবেন বাংলাদেশ ভারতের কোখের মতন ভারত রেখেছে। এত ভালো সম্বন্ধ ছিল, সব কিছু ভালো ছিল, সব থেকে ক্লোজেস্ট নেবার। কিন্তু এরকম আমরা দেখছি কি স্টেটমেন্ট আসছে ওখান থেকে। এটা যদি হয় তাহলে দুটো দেশের জন্যই খুব খারাপ হবে। কি প্রত্যাশা করছেন? ভারত সরকারের কাছে কি অনুরোধ করছেন? আমরা দেখছি কি পুরো বিশ্ব, গোটা বিশ্ব বলছে চিন্ময় কৃষ্ণ প্রভু ন্যায় পাক। আমরা দেখলাম কি ব্রিটেনে 3টে মেম্বার অফ পার্লামেন্ট ওরা চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে চিন্তা প্রকাশ করেছে ওদের পার্লামেন্টে। আর এটা আশা করেছে কি বাংলাদেশ গভর্নমেন্ট সুনিশ্চিত করবে কি উনি বিচার পাক। আমেরিকা থেকেও যারা পলিটিশিয়ানসরা আছে ওরাও বলছে। আমরা দেখলাম কি কিছুদিন আগে আমাদের ফরেন সেক্রেটারি উনিও গেছিলেন ওখানে, উনিও বলেছেন কি কনসার্ন এক্সপ্রেস করেছেন। কিন্তু যে দেশ করবে ওটা তো হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ। আমরা দেখলাম কি যিনি মিস্টার ঘোষ, আমি প্রথম মিস্টার ঘোষকে আইনজীবীকে ওনাকে ধন্যবাদ জানাবো আর সাধুবাদ জানাবো কি উনি এত থ্রেটের পরেও উনি ঢাকা থেকে সুপ্রিম কোর্ট থেকে চিটগং এসে চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য উনি দাঁড়িয়েছেন।
কিন্তু একটা টেকনিক্যাল ব্যাপারের জন্য কি কেন কি চিটগং কোর্টে কোনো ওখানকার লোকাল ওয়াকিল ছিল না, সেই জন্য কেসটা শুনানিটা পোস্টপোন করে দেওয়া হয়েছে। তো এটা আপনার খুব কি মনে হয় দুর্ভাগ্যজনক। এই আমরা দেখি যে ঘটনায় আমাদের বাংলাদেশে দেশে হিন্দুদের যখন ওপর কাসার, আক্রমণ হচ্ছে ওকে না পুরো- বাংলাদেশের অন্যান্য সংখ্যালঘুদের ওপরেও আক্রমণ চলছে? রাধারমণ বাবু। না না না, গোটা সংখ্যালু ওরা আতঙ্কিত রয়েছে। আমরা জানি কি হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিশ্চান, শিখ, জৈন কমিউনিটি যারাও আছে ওদের উপরে আক্রমণ হচ্ছে। কিছুদিন আগে বুদ্ধিস্ট কমিউনিটি আছে একটা ট্রাইবাল, ওখানে আমরা দেখেছি কি কত বড় হামলা হয়েছিল, ওদের বাড়ি ঘর সব নষ্ট করা হয়েছিল, একজন মারাও গেছিলেন। তো এটা যে অ্যাটাক আছে পুরো বাংলাদেশের মাইনরিটিজ উপরে হচ্ছে, আমরা এটাই আশা করি কি তাড়াতাড়ি এটা বিরাম হবে। আর স্পেশালি যখন আমরা দেখি কি যারা কট্টরপন্থীরা আছে ওরা ওপেনলি থ্রেট দিচ্ছে, বলছে কি ইসকন ক্যান্সার এটা কেটে বার করে দিতে হবে, আর ধর্মান্তরণ করে, এরকম যখন ওপেনলি কথা বলা হয় তখন লক্ষ লক্ষ লোক এদেরকে ফলো করে আর একটা খুব ডেঞ্জারাস সিচুয়েশন হয়ে যায়। আমরা এটাই আশা করব কি যারা কট্টরপন্থী এরকম কথা বলছে ওদেরকে ফার্স্ট ডিটেইন করা হবে, ওদের এক্স্যাক্টলি, বিরুদ্ধে আমরাও সেই আশা কানুনি করব। ব্যবস্থা নিতে রাধারমণ হবে। বাবু ধন্যবাদ। আমাদের সঙ্গে তসলিমা নাসরিন রয়েছেন এবং তসলিমাদি যে কথা বলছেন যে এ বাংলাদেশ আমার নয়, এ দৃশ্য দেখতে চাইনি, এবং তারই সঙ্গে আসলে এই আন্দোলন অর্থাৎ 5ই আগস্ট যে অভ্যুত্থান, যে পরিবর্তন দেখা গেছিল তার পেছনে যে অন্য কোনো অভিসন্ধি ছিল, এই মৌলবাদের কথা তসলিমাদি বলছেন। এই প্রসঙ্গে সহমত জানাচ্ছেন কিনা আমাদের অন্যান্য অতিথিদের কাছেও আসবো। সজল্লা। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি যে তসলিমাদি যেটা বলেছেন সেটা একেবারেই ঠিক, যে বাংলাদেশ যেখানটা যে জায়গায় ছিল আজকে নিশ্চয়ই সেই জায়গায় নেই। কিন্তু আমি আপনাদের বলি যে ছাত্র আন্দোলন বলে যে আন্দোলনটা হয়েছিল, যেটাকে আমরা সবাই ভেবেছিলাম যে দীর্ঘদিনের স্বৈরতন্ত্রের হয়তো অবসান ঘটানো হবে এই আন্দোলনের মধ্যে দিয়ে, কিন্তু আমরা আলটিমেটলি দেখলাম যে এটা আসলে ছাত্র আন্দোলনের মুখোশ পড়ে এর ভেতরে হিংস্র পশুরা তাদের সাম্প্রদায়িক সমস্ত রুটি শাখার যা যা করার দেশটাকে দখল করার জন্য করলো। দেখুন, আজ থেকে মাত্র 50 বছর আগে, মানে আজকে হচ্ছে 12 তারিখ, হ্যাঁ, 71-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এখন সেই স্বাধীনতাকে ওরা মানে না আমি বলতে পারবো না, কিন্তু এই 50-52 বছর 51 বছরে একটা জনগোষ্ঠী প্রায় হিন্দুরা ওখানে ছিলেন প্রায় 27-28%, সেটা আজকে 8%-এর নিচে চলে এসছে। এই যে নিচে চলে আসাটা, এই যে ধর্মান্তকরণ, এই যে দেশ থেকে বেরিয়ে যেতে হবে, এই যে স্লোগান, কত ভয়ঙ্কর স্লোগান যে ভারত যাদের মামার বাড়ি, ওরা এটাও ভুলে যাচ্ছে। আমরাও যদি এখানে এই রাজ্যে, এই দেশে যদি এবার এমন স্লোগানটা উঠতে থাকে সেটা কিন্তু তাদের জন্য বিপজ্জনক। এক্স্যাক্টলি সজলদা, একটুখানি আটকাচ্ছি, তাদের জন্য কিন্তু বিপজ্জনক যদি এই স্লোগান ওঠে। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো? তসলিমাদি, ওপার বাংলায় অত্যাচারিত হিন্দু সহ সংখ্যালঘুরা, এটা আপনাকে কতটা আঘাত করছে? এটা তো খুবই আঘাত করছে। আসলে হিন্দুদের উপর অত্যাচার তো এই প্রথম নয়, আগেও হয়েছে, সব সরকারের আমলেই হয়েছে। এমনকি যে যে সরকারকে আমরা প্রগতিশীল সরকার ভাবতাম, হাসিনার আমলেও হয়েছে, হিন্দুরা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল তখনও। এখন সেটা খুব প্রকাশ্যে হচ্ছে। এখন যেভাবে হিন্দুদের বাড়িঘরে আগুন লাগানো হচ্ছে বা হিন্দুদের অত্যাচার করা হচ্ছে, তারা হিন্দু শূন্য করতে চায় দেশকে, এমন প্রকাশ্যেই তারা বলছে। এমনকি যারা লেখাপড়া জানা মানুষ তারাও বলছে যে হিন্দুদের হত্যা করলে তারা ভেস্তে যাবে। তো আসলে এটা কেন মানুষ ভাবছে এতকাল ধরে? এমনকি হাসিনাও যে এই ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, কোথায় আমরা যখন ছিলাম দেশে, আমি যখন ছিলাম দেশে, তখন পাড়ায় পাড়ায় গান বাজনার অনুষ্ঠান হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, রবীন্দ্র নজরুলের জন্মোৎসব পালন করা হতো, নানা রকম নৃত্যনাট্য হতো, গান বাজনা হতো, সেসব বন্ধ হয়ে গেছে। এখন হয়েছে ওয়াজ মাহফিলের সময়। দীর্ঘকাল ধরে, অন্তত 20-25 বছর ধরে ওয়াজ মাহফিল হয়ে আসছে, যেখানে
যেখানে এই মৌলভী মোল্লা এরা ধর্ম সম্পর্কে বলে। আসলে ধর্ম সম্পর্কে বলার নামে এরা আসলে মগজ ধোলাই করে যুব সমাজের। সেখানে ওদেরকে সাম্প্রদায়িক হিসেবে গড়ে তোলার জন্য যা যা করতে হয় তাই করে। নারী বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী এই মৌলভী মোল্লা হুজুর এরা শহরে, বন্দরে, নগরে, গ্রামে, গঞ্জে সবখানে এরা তারা জলসা বসাচ্ছে এবং যুব সমাজ আসছে এবং তাদের এভাবেই মগজ ধোলাই হচ্ছে। আগে এত সাম্প্রদায়িক ছিল না, এত হিন্দু বিদ্বেষ, এত নারী বিদ্বেষ ছিল না মানুষ। এখন এই ওয়াজ মাহফিল এবং মসজিদ মাদ্রাসা অপ্রয়োজনে এই সরকার, শুধু যে সরকারই এসেছে সব সরকারই নিজেদের ক্ষমতায় থাকার জন্য ধর্মকে ব্যবহার করেছে। তো শ্রীমতী আবার একটুখানি আটকাচ্ছি, আপনার বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া নেব, আপনার কাছেই আসবো, প্লিজ কিছু মনে করবেন না, একটুখানি আটকাচ্ছি। শুভময়দা, খুব গুরুত্বপূর্ণ কথা তসলিমাদি যেটা উল্লেখ করলেন, মগজ ধোলাই করা হচ্ছে, ধর্মান্ধ করা হচ্ছে এবং তারই সঙ্গে কিন্তু হিন্দু বিদ্বেষী ভাবধারা, এই কথাগুলো সামনে আসছে। এত দিন ধরে হয়ে চলল, কেউ টের পেল না। শুভময়দা। শীতের পাখিরা যাচ্ছে পশ্চিম থেকে পূবে, ওরা একটি করে পালক ফেলে আসবে শাপলা পুকুরে, শীতলাক্ষায় বঙ্গোপসাগরে। ব্রহ্মপুত্র শোনো আমি ফিরব, শোনো শালবন বিহার মহাস্থানগড়, সীতাকু পাহাড় আমি ফিরব, যদি মানুষ হয়ে না পারি পাখি হয়েও ফিরবো একদিন। কার লেখা কবিতা বলার জন্য কোনো পুরস্কার নেই, কিন্তু আমরা ফিরবই। এবং কোনখান থেকে আমাদের ফেরার রাস্তাটা বন্ধ হয়েছে শিলাদিত্য? মনে আছে পশ্চিমবঙ্গে সেই দিন যেদিন আমার প্রিয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর এই কলকাতা ছেড়ে চলে যেতে হলো কবিকে? আজকে শুধু বাংলাদেশ কেন, এই জায়গাটাকে আমরা তৈরি করেছি বহু বছর ধরে। এবং আজকে তো শুধু বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ভারতবর্ষ নয়, সারা বিশ্ব জুড়ে মৌলবাদীদের যে দাপট, যে আলোচনা আমরা শিলাদিত্য গতকালও করছিলাম, যে রাজনৈতিক যে মৌলবাদ, ধর্মীয় যে মৌলবাদ, এই মৌলবাদ আমাদের ঘিরে ধরেছে। প্রশ্ন হচ্ছে আমরা কবে ফিরতে পারবো? আজকে সেই জন্যেই আমাদের কবি তার নিজের দেশে, তার পাশের দেশে থাকতে পারেন না, আর সেই জন্যেই মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পান। সবচেয়ে বিপদের বিষয় কোনখানে জানেন? রাজনৈতিক নেতা যাদের ডিগ্রি খুঁজে পাওয়া যায় না, সেই ধরনের নেতারা যখন ধর্মান্ধতা দেখান তখন খুব একটা অসুবিধা হয় না। হতেই পারে তারা তো প্রথাগত শিক্ষায় শিক্ষিত নন, কিন্তু ম্যাট্রিকুলেশনে 37,000-এর মধ্যে 16 র্যাঙ্ক করা, আমেরিকায় গিয়ে পড়ানো মানুষটা যখন নিজের দেশে ফিরে ধর্মতন্ত্রের কথা বলেন, যখন ধর্মতন্ত্রকে প্রশ্রয় দেন, তখন গতকাল যে কথা বলেছি আবার আজকেও সে কথা বলি, যে কবে ফিরবো নিজের দেশে, কবে মৌলবাদের বিরুদ্ধে সত্যি জিততে পারবো, সে কিন্তু আদৌ জানেন। শুভময়দার এই প্রসঙ্গ ধরেই বলছি, অন্যান্য অতিথিদের কাছে আসার আগে শুভময়দা, আপনি কার্যত খেদের সুরে যে কথা বললেন, যে কবিকে চলে যেতে হয়েছিল কলকাতা থেকে, অর্থাৎ সেই তসলিমা নসরিন আমাদের সঙ্গে আজকে এই পুরো বিষয় নিয়ে একেবারে অকপটভাবে রয়েছেন জনগণমনতে। আরো কথা জানবো, আরো আলোচনায় ফেরত আসবো, সঙ্গে থাকুন, একটা বিরতি। বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতিতে কি বলছেন তসলিমা নসরিন এবং কি বলছেন আমাদের অতিথিরা, সমস্ত কিছু তুলে ধরছে। অভিষেক, তোমার কাছে আসবো। তুমি শুনলে একটু আগেই তসলিমাদি যে কথা বলছেন, এদেশ আমার নয়, কিন্তু ভেতরে ভেতরে কোথাও তৈরি করা হচ্ছিল, কোথাও হিন্দু বিদ্বেষের জায়গায় তৈরি করা হচ্ছিল, কেউ কিছু বুঝতে পারলো না। অথচ এই কথাও কিন্তু তসলিমাদি বলছেন যে আসলে ধর্মের মোড়কে কোথাও একটা রাজনীতি লুকিয়েছিল। শুধু কি সংখ্যালঘু বিদ্বেষ চলছিল নাকি নারী বিদ্বেষ চলছিল? একটু আগে তসলিমাদি যে কথাটা বললেন, বাংলাদেশের সব থেকে বড় ফ্যালাসি হচ্ছে গত 20 বছর ধরে বাংলাদেশ রাজনীতির সব থেকে যুযুধান দুই ব্যক্তিত্বর নাম হচ্ছে খালেদা জিয়া এবং শেখ হাসিনা। সেখানে আজকে এই গত 4 দিন আগের একটা ফতোয়া হচ্ছে যে সাধারণ বাংলাদেশি মহিলাদেরকে বাজারে বেরোতে বারণ করা হচ্ছে, যে এবং কেউ যদি তাদেরকে বিক্রি করে জিনিসপত্র তাহলে তাদেরকে এক ঘরে করা হবে। এবার সমস্যাটা কোথায়? সমস্যাটা কি জানো তো? এটা হচ্ছে পৃথিবীর
চিরকালীন ফ্যালাসি, সেটা খাপ পঞ্চায়েত বলো, ধর্মান্ধতা বলো, এই মৌলবী বলো, মানে হেরে যাওয়া অক্ষম মানুষের আস্ফালন। গত 50 বছরে বাংলাদেশের সব থেকে বড় দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশ অ্যাজ এ নেশন খুব কম জিনিস অ্যাচিভ করেছে। তসলিমাদির মতো হাতে গোনা কয়েকজন মুষ্টিমেয় অ্যাচিভার বাংলাদেশ তৈরি করতে পেরেছে, এবং সেই করতে পারেনি বলে আজকে তাদের এই আস্ফালনটা করতে হচ্ছে ধর্মান্ধতার নামে। গত 50 বছরে ভোজ্য তেলটার জন্য তাকে প্রতিবেশী রাষ্ট্রের উপর নির্ভরশীল থাকতে হচ্ছে। এই না পাওয়াগুলোর জন্যই হচ্ছে এই ফ্রাস্ট্রেশনটা। বাট হ্যাভিং সেড দ্যাট, দেখো বাংলাদেশের সাধারণ মানুষ, আমি বিশ্বাস করতে চাই তারাও হচ্ছে শুভবুদ্ধি সম্পন্ন, বিএনপি বা জামাতের মতো মুষ্টিমেয় কয়েকজনকে বাদ দিই। আমি বাংলাদেশ নিয়ে আলোচনা করবো না, আমি ভারতবর্ষের নাগরিক। আমার খুব মানে দুর্ভাগ্যে যে একটু আগে রাধারমণ বাবু যে বক্তব্য দিলেন যে উনি আশা করছেন যে বাংলাদেশ শান্ত হয়ে যাবে, আমি কখনোই আশাটা করতে পারবো না। আমি কোনোদিন এক্সপেক্ট করতে পারি না যে অর্বাচীনরা শিক্ষিত হয়ে যাবে। আমি বরঞ্চ এক্সপেক্ট করতে পারি আমার রাষ্ট্র কি করবে। আমার বিক্রম মিশ্রি 3 দিন আগে গিয়ে যখন বলে ইন্ডিয়াস ডিজায়ার টু ওয়ার্ক ক্লোজলি উইথ দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ, আমার আপত্তি আছে। আপত্তির জায়গার কথা অভিষেক যেমন তুলছে, কিন্তু তার পাশাপাশি তসলিমাদি যে কথা বলছেন যে এটা কখনো ভাবেননি, ভারত বিদ্বেষী এই মনোভাব নয়, কার্যত বক্তব্য এবং তারই সঙ্গে যে কাজ হচ্ছে তা মানা যাচ্ছে না। কেন এই প্রসঙ্গ উঠে এলো? এতদিন ধরে সবাই কি চুপ করেছিল, নাকি ভেতরে ভেতরে পুরো ব্যবস্থার সলতে পাকানো চলছিল? উত্তর খোঁজার চেষ্টা করবো। সঙ্গে তসলিমা নাসরিনও রয়েছেন, অন্যান্য অতিথিদের সমেত। একটা বিরতির পর জনগণমনদের সঙ্গে থাকুন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সরাসরি আলোচনায় তসলিমা নাসরিনের কাছে। তসলিমাদি, চিন্ময় কৃষ্ণপ্রভু যাকে এই মুহূর্তে জেলে আটকে রাখা হয়েছে, একজন মানুষ যিনি বিচার পাচ্ছেন না এবং তার হয়ে কেউ দাঁড়াবেন আইনজীবী, সেই পরিস্থিতিও তৈরি হতে দেয়া হচ্ছে না। মানবতার কতটা বিরোধী এই পরিস্থিতি তসলিমাদি? এখন আমি তো আর বাংলাদেশকে এখন আর বাংলাদেশ বলতে চাই না, আমি জিহাদিস্তান বলি। এখন এই জিহাদিস্তানে কোনো বিচার আশা করা যায় না। চিন্ময় কৃষ্ণ দাস কোনো বিচার পাচ্ছেন না, তার কোনো আইনজীবী রাখতে পাচ্ছেন না। এমন আমার মনে হয় আফগানিস্তানেও এমন অবস্থা হয়নি এখনো। তো আফগানিস্তানের চেয়েও খারাপ অবস্থার দিকে যাচ্ছে এই দেশ। কোন একটা মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসকে, তার তো অবশ্যই একজন আইনজীবী থাকার কথা, পাওয়ার কথা, কিন্তু আইনজীবীদের এমনই হুমকি দিয়েছে এই জিহাদি বা জঙ্গি সমর্থক অন্যান্য আইনজীবী গোষ্ঠী, মানে আইনজীবীদের যে সংগঠন আছে তাদের সবাই, তা খুব অবাক করে। আমার খুব অবাক লাগে। দেখুন, প্রগতিশীল বুদ্ধিজীবীরা কোথায়? তারা কেন টু শব্দটি করছে না? তারা কেন প্রতিবাদ করছে না? তারা সংখ্যায় কম, এখন জিহাদি সমর্থকরাই বেশি, ধর্মান্ধরাই বেশি। আগে এই সংখ্যাটা কম ছিল, কিন্তু এখন এমন বেড়েছে যে সবাই ভয়ে কথা বলছে না। কিন্তু ভয় পেলে তো চলবে না, দেশকে তো বাঁচাতে হবে। 30 বছর আগেও তো ধর্মান্ধরা ছিল, সে কারণেই তো আমাকে দেশ থেকে বের করেছিল তখন খালেদা জিয়া, এবং পরে যখন আমি ফিরেছিলাম আমার মায়ের অসুখের সময়, তখন শেখ হাসিনাও ঠিক একইভাবে আমাকে বের করে দিয়েছিলেন দেশ থেকে। তখন যদি আমাকে বের করা না হতো, এই ধর্মান্ধ মৌলবাদীদের ইচ্ছে পূরণ করা না হতো, দেশের অবস্থা হয়তো এত খারাপ হতো না। তখন যদি এই জিহাদের যে ব্রিডিং গ্রাউন্ড সেগুলো নির্মাণ করা না হতো, এত খারাপ অবস্থা হতো না। এখন অবাক লাগে ভাবতে যে একজন মানুষ, সে উনি আইনজীবী পাবেন না। আসলে সবাই মিলে, সরকার এবং সরকার সমর্থক যত মানুষ আছে, এরাই তো এখন এই ধর্মান্ধরাই যেহেতু সংখ্যাগরিষ্ঠের মধ্যে পড়ছে, এরা আগেই যে বললাম যে নারী বিদ্বেষী এবং হিন্দু বিদ্বেষী, সংখ্যালঘু বিদ্বেষী। সংখ্যালঘু হিন্দুরা তো নিরাপদে নেই, এমনকি
যারা সংখ্যালঘু প্রগতিশীল বুদ্ধিজীবী গোষ্ঠী, তারাও কিন্তু তাদের উপরও অত্যাচার হচ্ছে। একটা সময় তো এই জিহাদিরা ব্লগারদের হত্যা করেছে, যারা এথিস্ট ব্লগার ছিলেন তাদের হত্যা করেছে। এখন যারা ইসলামের সমালোচক, যে মুসলিম সমাজ থেকে এসছে, তারাও কিন্তু ভয়ে মুখ খুলছে না, তারা বেশিরভাগই দেশ ছেড়ে চলে গেছে। প্রগতিশীল যারা যারা অসাম্প্রদায়িক মানুষ, তাদের যেন বাংলাদেশে থাকার জায়গা নয়, তারাও বিদেশে চলে যাচ্ছে। তসলিমাদি, আমাদের অতিথিদেরও অনেক প্রশ্ন রয়েছে আপনার কাছে। আপনি এইমাত্র শেখ হাসিনার কথা একাধিকবার উল্লেখ করেছেন। 5ই আগস্ট থেকে 12ই ডিসেম্বর, তসলিমা নাসরিন 30 বছর এই মুহূর্তে বাংলাদেশের বাইরে। অপরদিকে শেখ হাসিনাও কিন্তু 12ই ডিসেম্বর আজকের তারিখ অবধি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের বাইরে। তার এই গমনটাকে আপনি কোন চোখে দেখেন? আমি চেয়েছিলাম যে 15 বছর তো হয়ে গেল, শেখ হাসিনা নির্বাচনের নামে প্রহসন করছেন, তিনি যদি পদত্যাগ করেন এবং নির্বাচন দেন, তাহলে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে এবং সুষ্ঠু নির্বাচনের ফলে যারাই আসবে ক্ষমতায় তারাই দেশ চালাবে। এরকমই চেয়েছিলাম। কিন্তু শেখ হাসিনাকে যে দেশ ছেড়ে চলে যেতে হবে সেটা আমি ভাবিনি, সেটা আমি মনে করি না সেটা খুব ভালো কাজ হয়েছে। আসলে আর্মিরা যখন শেখ হাসিনার কথা শুনছিলেন না, তখন তাদের মধ্য থেকেই তাকে দেশ ছাড়ার কথা বলা হলো। হয়তো তার নিরাপত্তার কথা ভেবেই দেশ ছাড়তে বলেছিলেন, কিন্তু সেটাও সেই আর্মিরাই আসলে ক্ষমতা চেয়েছিল যারা জামাতে ইসলামী পন্থী আর্মির প্রচুর আর্মি আছে, তারাই এখন ক্ষমতায়, তারাই এখন এই ইউনূস সরকারের পাশে আছে। ইউনূস সরকার তো রিসেট বাটন চেপে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সবকিছুকেই মানে শেষ করে দিতে চেয়েছিলেন। 24-এর সেই জুলাইয়ের যে বিপ্লব, সকল বিপ্লব, এটাকেই তিনি মুক্তিযুদ্ধ বলতে চেয়েছিলেন। তারপর অনেকেই প্রতিবাদ করেছে, প্রতিবাদের ফলে তিনি আবার রিসেট বাটনের কথা বলছেন না। যে জিহাদি, একটুখানি আটকাচ্ছি, আপনি রিসেট বাটনের কথা বললেন, আমরা একটু সেট বাটনের দিকে আসবো। আপনি আমাদের সঙ্গে রয়েছেন, সেই সুযোগে আমাদের অন্যান্য অতিথিরা আপনাকেও একটু প্রশ্ন করতে চাইছেন। আমি সংক্ষেপে তাদের প্রশ্নগুলো আপনার কাছে একটুখানি নিয়ে আসবো। প্রথমে শুভময়দা, সংক্ষেপে যদি আপনার প্রশ্ন করেন তসলিমাদিকে। হ্যাঁ, প্রশ্ন থাকলে তো সবসময় প্রশ্ন থাকতো যে নতুন কবিতা কি লিখছেন বা নতুন উপন্যাস কি লিখছেন, তার কাছে তো এর থেকে বড় চাওয়া আমাদের কিছু নেই। কিন্তু এক্ষেত্রে যে মনে করিয়ে দেওয়াটা থাকে সেটা হচ্ছে, আজকে যে রোহিঙ্গারা ঢুকছেন বাংলাদেশে, সেখানে কিন্তু বৌদ্ধ ধর্মের যে মৌলবাদ, সেই মৌলবাদ আজকে সারা পৃথিবী জুড়ে, এই যে যত দিন এগোচ্ছে, যত আমরা নাকি সভ্য হচ্ছি, তখন বিভিন্ন দেশ জুড়ে মৌলবাদের দাপটটাই আমরা দেখতে পাচ্ছি। এর কোনো সহজ কারণ আছে কি তসলিমাদি? এর কোনো সহজ কারণ আছে কি? ধর্মীয় মৌলবাদ, আসলে ধর্মটাকে তো রাজনীতিকরা খুব ব্যবহার করেন, এবং যারা সরকার গঠন করেন তাদের টিকে থাকার জন্য বা তাদের জনপ্রিয় হওয়ার জন্য ধর্মটাকে ব্যবহার করেন। প্রায় সব দেশেই তা করেন। কিন্তু অন্যান্য ধর্মগুলো যেভাবে সভ্য হয়েছে, সেই অন্যান্য ধর্মবিশ্বাসী মানুষেরা যেভাবে সভ্য হয়েছে, আমরা দেখতে পাই একটা সময় খ্রিস্টানরাও, সেই স্প্যানিশ ইনকুইজিশনের কথা আমরা জানি, ঈশ্বরে বিশ্বাস না করলে তাদের মেরে ফেলা হতো। কিন্তু এখন তো তারা তা করছে না। আগে খ্রিস্টান সোসাইটিতেও মেয়েদের স্বাধীনতা বলতে কিছু ছিল না, এখন তারা স্বাধীনতা ভোগ করছে। প্রতিটি সমাজ বদলায়, এমনকি বৌদ্ধ ধর্মের বা হিন্দু ধর্মের যে রক্ষণশীলতা ছিল বা নারী বিদ্বেষ ছিল, সেসব বদলেছে। আইনের বদল হয়েছে, নারী পুরুষের সমানাধিকার স্থাপন করা হয়েছে। এখন ধর্ম এবং রাষ্ট্রকে
প্রত্যেকটা সভ্য দেশে পৃথক করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ এবং এই দিক, অর্থাৎ secularism ধর্ম খুব বড়। এবং রাষ্ট্র, ধর্ম এবং রাজনীতিকে পৃথক করা। সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা, আপনাকে প্রশ্ন করতে চাইছেন সংক্ষেপে সজল। দিদি আপনি ভালো থাকবেন। আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, দুটো পর্যায়ে আর কি। দেখুন, দেশ ছেড়ে আপনি তো 30 বছর আছেন, ভারতবর্ষটাও আজ আপনার দেশেরই মতন, কিন্তু আমাদের ভাবলেও খারাপ লাগে যে পশ্চিমবঙ্গে একটা প্রগতিশীল, তথাকথিত ওরা নিজেদের বলতো প্রগতিশীল ধর্মনিরপেক্ষ একটা সরকার আপনাকে পশ্চিমবঙ্গে রাখতে পারেনি মৌলবাদীদেরই ভয়ে। আপনার সেই সম্পর্কে আপনি সেই মানে সেই সময়ের কথা ভেবে আপনি কি রিয়াকশন দেবেন এইখানকার সেই দলগুলোকে, এক, এবং বর্তমান কেন্দ্রীয় সরকার সম্বন্ধে আপনার কি ধারণা? তসলিমাদি বলুন। রাজ্যের, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার। আমি তো রাজনীতি করি না, আমি সরকারের প্রশ্ন করেছি ম্যাডাম, আমি সজল, সরকারের please, প্রশ্ন বলুন তসলিমাদি। হ্যাঁ, আমি বলছি কি, আমি সরকারকে যেহেতু আমাকে এখানে বাস করতে দিয়েছেন, আমি নিরাপদে আছি, আমি নিরাপদ বোধ করি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। যার মাথার মূল্য ধার্য করা হয়েছে সেই বহুবার বহু দেশে, সেখানে আমি নিরাপদে বাস করছি, এখানে আমাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, সেই জন্য আমি ভারত সরকারের কাছে কৃতজ্ঞ। আর পশ্চিমবঙ্গের ঘটনাটা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়। বাংলাদেশ থেকে আমাকে নির্বাসন দণ্ড দেওয়া হয়েছিল, সেটা হয়তো কোনো কারণ ছিল, যদিও উচিত হয়নি আমাকে এইভাবে নির্বাসনে পাঠানো। তবে বাংলাদেশে প্রচুর ধর্মান্ধ ছিল, জিহাদি ছিল সেই সময়, সেই 30 বছর আগেই আমার লেখা নিয়ে যারা অসন্তুষ্ট ছিল, এই সাম্প্রদায়িক গোষ্ঠীর লোকেরা, ধর্মান্ধ লোকেরা, মৌলবাদীরা, তারা মিছিল মিটিং করেছিল, আমার ফাঁসির দাবি করেছিল, সে কারণে বাংলাদেশ থেকে আমার বেরোতে হয়েছে। অর্থাৎ সেই ঘটনা অনভিপ্রেত আপনি বলছেন। আমাদের সঙ্গে প্লিজ আরো অনেকগুলো বিষয় রয়েছে। তসলিমাদি আমাদের সঙ্গে রয়েছেন, পেশায় উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কিন্তু তৃণমূল কংগ্রেসের সমর্থক ভাস্কর সিংহ রায়। ভাস্করদা আপনাকে প্রশ্ন করতে চাইছেন, সংক্ষেপে ভাস্করদা প্লিজ। দেখুন, মুহূর্ত তুলিয়াশির একত্রে দাঁড়াও দেখি সবে, যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাচে, যখনই জাগিবে তুমি তখনই সে পলাইবে ধেয়ে। বাংলাদেশে মনে হয় এটা যদি হয় তাহলেই সমস্যার সমাধান হবে। আর আপনাকে প্রশ্ন করি, আপনি মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই করেছেন, ইসলাম মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই করেছেন, ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে মৌলবাদীদের যে আজকে বাড়ন্ত, সেটাও একটা ধর্মীয় মৌলবাদীরা বাড়ছে। আপনাকে এই দেশ আশ্রয় দিয়েছে, কিন্তু বর্তমান যে সরকার, বিজেপি সরকার, তাদের মৌলবাদ সম্পর্কেও আপনি নিশ্চয়ই সচেতন এবং দেখতে পাচ্ছেন গোমাংস। উনি কিন্তু উত্তর দিয়েছেন সরকারের প্রতি তার যে বক্তব্য একেবারেই নয়। ভাস্করদা অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল রিলেশন, আমি বলছি ওই যে কথাটা বলেছিলাম আগে, যে বাংলাদেশ থেকে বের করেছে, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আমাকে বের করাটা খুবই দুঃখজনক, কারণ বাংলাদেশের মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গে ছিল না। এবং যারা আমার তসলিমা গো ব্যাক এইসব লিখেছিল, তারা কতটা ওটা বানানো নাকি কতটা সত্যি তারা আমার লেখা পড়েছে এবং আমার লেখার বিরোধী, তা মনে হয়নি যে ওরা কেউ আমার লেখা পড়েছে, যারা সেই 2007 সালের 22শে নভেম্বর রাস্তায় নেমেছিল। যাই হোক, এটা হয়তো সরকার চেয়েছিলেন আমাকে বের করতে। আমরা একেবারে যে বিষয়ের আলোচনা করছি, অর্থাৎ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং তার পরিপ্রেক্ষিতে তসলিমা নাসরিনের ভাবনা এবং তার বক্তব্য তুলে ধরবো এই নিয়ে আলোচনা একটা বিরতির পর। সঙ্গে থাকুন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং তা নিয়ে আমাদের অতিথিদের সঙ্গে আলোচনা করছি। সঙ্গে রয়েছেন সরাসরি তসলিমা নাসরিন। তসলিমাদি, আমরা জানি আপনার লেখায় আপনি বারবার সরব হয়েছেন, লজ্জা থেকে শুরু করে পর লেখায় আমরা দেখেছি মহিলাদের হয়ে আপনি ঠিক কিরকম ভাবে পাশে দাঁড়িয়েছেন। এবং তারই সঙ্গে যদি আজকের পরিস্থিতির জায়গায় আসি, মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে কি আরো পিছিয়ে যাচ্ছে, বিশেষ করে মহিলারা? আপনি ইতিমধ্যে ভিডিও পোস্ট করেছেন, আমরা দেখেছি যে তাদেরকে বাজার করতে যেতে বারণ করা হচ্ছে, সেই ভিডিও আপনি পোস্ট করেছেন তসলিমাদি। হ্যাঁ,
এরাই তো ইসলামী শাসন চাইছে, এরা খেলাফত চাইছে, শরিয়া আইন চাইছে। তা যদি হয় তাহলে তো মেয়েদের কোনো অধিকারই থাকবে না। এখনই অনেক মৌলবাদী এরা বলতে শুরু করেছে যে মেয়েদের বাইরে এসে চাকরি করার কোনো দরকার নেই, তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ারও দরকার নেই, তারা বোরখা পরবে, হিজাব পরবে এবং নিকাব পরবে, অথবা তারা ঘরে থাকবে। এটাই যদি শরিয়া আইন আসে তাই হবে, এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার আরো বাড়বে। যারা প্রগতিশীল, যারা মুক্ত চিন্তায় বিশ্বাস করেন, তাদের উপর আক্রমণ আরো হবে। খুব অন্ধকারে তলিয়ে যাবে দেশ যদি ইসলামী শাসন কায়েম হয়, এবং তারা তাই চাচ্ছে, তারা সরাসরি বলছে তারা ইসলামী শাসন চায়। আসলে যেটা বলছিলাম যে অন্যান্য ধর্মীয় মৌলবাদীর সঙ্গে ইসলামী মৌলবাদীদের কোনো তুলনা হয় না। ইসলামী মৌলবাদীরা প্রচন্ড বর্বর, এবং তারা এখনো ধর্মে যে কথাগুলো লেখা আছে সেটা মেনেই চলে, যদিও অন্যান্য ধর্ম তাদের খুবই দরকার রাষ্ট্র এবং ধর্মকে, ইসলামকে পৃথক করার। তা যদি তা না করা হয় তাহলে কোনো সংখ্যালঘু এবং নারী তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে না। আমাকে প্রশ্ন করেছিলেন যে ভারতের হিন্দু মৌলবাদ সম্পর্কে। আমি আগেই বলেছি যে ইসলামী মৌলবাদীদের সঙ্গে অন্য কোনো মৌলবাদের তুলনা চলে না। ইসলামী মৌলবাদ সবচেয়ে বেশি আজকের দুনিয়ায় সবচেয়ে বেশি ভয়ঙ্কর, সবচেয়ে বর্বর। সে কারণে আমরা দেখি যে ইসলামী মৌলবাদ যখন আসে বাংলাদেশে, সাম্প্রদায়িক অপশক্তি যখন ক্ষমতায় আসে, তখন হিন্দুরা মানে সংখ্যালঘুরা দেশ ছাড়তে বাধ্য হয়। কিন্তু ভারতে এমন পরিস্থিতি হয়নি যে হিন্দু মৌলবাদীরা যখন মিছিল মিটিং করে বা তারা যখন বাড়ে, তখন সংখ্যালঘু মুসলিমদের কিন্তু দেশ ছাড়তে হয় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। প্লিজ 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 ভাস্কর দা, প্লিজ যা বক্তব্য রাখার ওনার প্রতি। ভাস্কর দা প্ল্যাটফর্মটাকে প্রপারলি না আমরা এই প্রসঙ্গে যাব না, একেবারেই না। ভাস্কর দা নিজেকে নিয়ন্ত্রণ করুন। অভিষেক, তুমি যা বলার আমাকে বলো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে দিদির বক্তব্যের সঙ্গে সহমত কি সহমত নই সেটা অন্য প্রশ্ন। আমি জাস্ট তসলিমাদিকে তোমার মাধ্যমে একটা প্রশ্ন করতে চাই। আমাদের ধর্মের সংস্কার, আমাদের ভেতর থেকে একজন রামমোহন, একজন বিদ্যাসাগর এসে আমাদের ধর্মের সংস্কার করেছে। গত 15 বছর, আমি ধর্মের সংস্কারের মতো অনেক বড় কথা বলতে চাইছি না, গত 15 বছর ধরে যে ফ্যাসিস্ট সরকারটা ওখানে চলছিল, তাকে গণতান্ত্রিকভাবে মহিলারা কেন সরাতে পারলো না? কিন্তু তসলিমাদি পরিষ্কারভাবে স্পষ্ট বলেছেন, উনি ওনার বক্তব্যে অন্ততপক্ষে বলেছেন যে ওনার চলে আসা শুধু নয়, একদম শুরুতে বলেছেন ভেতরে যে তৈরি হচ্ছিল তার কিন্তু আভাস পাওয়া যাচ্ছিল। মুক্তিযুদ্ধ তখন আমরা দেখেছি বাংলাদেশের মহিলারা লড়াই করেছে। তাহলে এই 15 বছরের অপশাসন, মায়েরা সবার আগে বুঝতে পারে বাংলাদেশের মায়েরা কেন রাস্তায় নামলো না। আমরা চেষ্টা করব এই প্রসঙ্গে যাওয়ার। তসলিমাদি, সোশ্যাল মিডিয়ার পোস্টে আপনি মোহাম্মদ ইউনূসকে জঙ্গি রাজা আখ্যা দিয়েছেন কেন? কারণ ওই যে তার অধীনে যারা আছে বা তার সঙ্গে যারা আছে তারা হিজবুত তাহরীর সদস্য, তারা শিবির করত, এখনো করে। জামাতে ইসলামী যে গোষ্ঠী, বিশেষ করে তাদের যে ছাত্র সংগঠন শিবির, তা তো মানুষ হত্যা করে। তা 3000 পুলিশ কারা মেরেছে বাংলাদেশে ওই তথাকথিত বিপ্লবের সময়? এরাই তো মেরেছে, হিজবুত তাহরীর জঙ্গি, শিবির জঙ্গিরা। তো এরাই এখন ইউনূসকে বসিয়েছে ক্ষমতায়। ভাস্কর দা, অভিষেক, না ওনাকে বলতে দাও প্লিজ। অভিষেক প্লিজ বলুন। তসলিমাদি প্লিজ বলুন। ইউনূস থাকাকালীনই ওই যারা জঙ্গি জিহাদি ছিল জেলের ভেতর,
তাদের বের করে দিয়েছে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলছেন ইউনূস। সুতরাং এইসব তার আশেপাশে যে যারা আছে তারা সবাই জঙ্গি সংগঠন, সবাই না হলেও অনেকেই জঙ্গি সংগঠনের সদস্য এবং অথবা যদি সদস্য নাও হয় সমর্থক। তাহলে কি তসলিমাদি আপনি বলতে চাইছেন মৌলবাদীদের মোহাম্মদ ইউনূস কোথাও না কোথাও মদদ দিচ্ছেন, এমনটা আপনি মনে করছেন? এটা দুদিক থেকেই হয়েছে। তারা যারা ইউনূসকে ক্ষমতায় এনেছে, যে জিহাদি গোষ্ঠী, তারা ইউনূসকে ওই 600 কোটি টাকার একটা ছিল, মামলা ছিল, ওর দিতে হতো কর, মানে ট্যাক্স দিতে হতো, সেটা মওকুফ করে দিয়েছে, সেটা আর দিতে হবে না ইউনূসকে। সুতরাং ইউনূস অনেকটাই কৃতজ্ঞ এই জঙ্গি গোষ্ঠীর কাছে। আমরা বোঝার চেষ্টা করব কেন এই কথা বলছেন। 4 জনের কাছে একটা প্রশ্ন নিয়ে যাব, 4 জনের কাছে একটা প্রশ্ন নিয়ে যাব, এর সমাধানের রাস্তা কি অতি দ্রুত বেরিয়ে আসবে? ভাস্কর দা, একেবারে সহজ প্রশ্নে এক লাইনে সমাধানের রাস্তা বেরোতে পারে এই পরিস্থিতিতে বাংলাদেশের? এক লাইনে। অবশ্যই, সেই জন্যই তো আমরা আমাদের প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছি। অভিষেক, সমাধানের রাস্তা অতি দ্রুত চাই আমরা। একটা ইন্দিরা গান্ধীর প্রয়োজন, একটা ইন্দিরা গান্ধীর প্রয়োজন বা একটা রাজীব গান্ধীর প্রয়োজন, যে মালদ্বীপ বা জাফনা বা বাংলাদেশের শান্তি। সজলদা ইন্দিরা গান্ধীর প্রয়োজন, রাজীব গান্ধীর প্রয়োজন, মেরুদণ্ড থাকে না। বলে নি ইন্দিরা গান্ধীর প্রয়োজন, রাজীব গান্ধীর প্রয়োজন, যেটা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী দিতে পারছে না। প্লিজ অভিষেক, বলে নি আমার সময় সংক্ষিপ্ত। অভিষেক প্লিজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি শুধু দিদির কাছে জানতে চাইবো পশ্চিমবঙ্গে কি ফিরতে চান? আমরা একেবারে বাংলাদেশ পরিপ্রেক্ষিতে আলোচনায় শুভময়দা অতি দ্রুত সমাধান কি সম্ভব? শুভময়দা এক লাইনে। শুভময়দা, আমরা বাঙালি হিসেবে চাই রান্নাঘরে মা যখন রান্না করবেন তার আঁচলের যে হলুদের গন্ধ, সেই গন্ধ আমরা যেন শুঁকতে পারি। প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা পশ্চিমবঙ্গেও চলছে, এর থেকে আমাদের বেরোতে হবে। তসলিমাদি, আপনার কাছে শেষ প্রশ্ন, যদি এর উত্তর খুব সংক্ষেপে হয়তো কারোর পক্ষেই দেয়া অসম্ভব, অতি দ্রুত বাংলাদেশের শান্তি আসা সম্ভব কি? এবং ভারত বাংলাদেশের মধ্যে যে ছবি আমরা দেখতে অভ্যস্ত ছিলাম তা অতি দ্রুত নিয়ে আসা সম্ভব কি? তসলিমাদি, যদি উদ্যোগ নেওয়া হয় বাংলাদেশের এই মৌলবাদ উৎখাত করার জন্যে এবং নির্বাচনের মাধ্যমে সুস্থ রাজনৈতিক দলকে ক্ষমতায় যদি তারা আসতে পারে, তো সেটার জন্য সেটা এমনিতে হয়তো সম্ভব হবে না যদি হস্তক্ষেপ না করা হয়। তো আমি জানি না এটা সম্ভব এখন কি না, তবে ভারত নিশ্চয়ই চেষ্টা করতে পারে। ভারতের কারণে আমরা পাকিস্তানের অপশাসন থেকে, দুঃশাসন থেকে আমরা মুক্ত হয়েছিলাম 71 সালে। এখন তো সেই রকম দুঃসময় চলছে। এখন ভারত যদি চেষ্টা করে, সেটা কিভাবে সম্ভব হবে আমি জানি না, তবে যারা খুব গুরুত্বপূর্ণ কথা ইতিমধ্যে তসলিমাদি বলেছেন, ভারতবর্ষ যদি চেষ্টা করে তাহলে এই পরিস্থিতি থেকে অবশ্যই সরে আসা সম্ভব বলে তিনি অন্ততপক্ষে আশা করছেন। আমরাও কিন্তু আশা করছি যাতে সার্বিকভাবে এই পরিস্থিতি স্বাভাবিক হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে জনগণমন এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। তসলিমাদি, আপনাকেও ধন্যবাদ। 1 ঘন্টা অনেকগুলো বিষয় আপনি শেয়ার করলেন, আমরাও আপনার কাছ থেকে জানার চেষ্টা করলাম। জনগণমন আজকের মতো এ পর্যন্তই। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।